জানিস সঙ্গীতা, আমি ডাক্তারি পড়তে এসেছি ঠিকই, কিন্তু আমি ডাক্তার হতে চাই না। আমার তো ইচ্ছা স্টোরি রাইটার হওয়ার। শুধুমাত্র বাবা মায়ের খুশির জন্য আমি ডাক্তারি পড়তে এসেছি। একবার যেমন তেমন করে ডাক্তারিটা পাশ করে যাওয়ার পর আমি তো স্টোরি লেখা শুরু করব। কিন্তু আমি ইউনিক ধরনের রিয়েলিস্টিক কোনো ঘটনা নিয়ে স্টোরি লিখতে চাই। তবে এমন কিছু এখনো পর্যন্ত আমার মাথাতে আসেনি। আর তুই তো গোল্ড মেডেলিস্ট হবি, তুই ডাক্তার হওয়ার পর কি করবি শুনি? ধ্যাত, গোল্ড মেডেলিস্ট হবো কে বললো তোকে? এগুলো এত সহজ নয়, বুঝেছিস? আমি তো একজন ভালো ডাক্তার হতে চাই, আর ডাক্তার হওয়ার পর আমি মানুষের সেবা করব। যাদের চিকিৎসা করার টাকা থাকবে না তাদেরকেও আমি ফ্রিতে সেবা করব। আর হ্যাঁ, আমি ডাক্তার হওয়ার পর কোনো বাচ্চা মেয়েকে মায়ের গর্ভে মরতে দেব না। এখনো আমাদের সমাজে এরকম মানুষ আছে যারা মেয়ে সন্তান জন্মানোর আগেই গর্ভে মেরে দেয়, অথবা তাদেরকে অন্য কোথাও ফেলে দেয়। এসব তুই কি বলছিস? এখন আর এরকম হয় না। আমি একজন মেয়ে, তুই একজন মেয়ে, আমাদের জীবন কতটা সুন্দর বলতো? আমাদের বাবা মা কি আমাদেরকে মেরে ফেলেছে? এগুলো আগেকার যুগেই হতো, এখন এসব হয় না। কে বলেছে এখনকার যুগে এরকম হয় না? আমার নিজের সঙ্গে এরকম হয়েছে। আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম বলে আমাকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। আজকে যে আমি শুধুমাত্র বেঁচে আছি, এত সুন্দর একটা জীবন পেয়েছি, শুধুমাত্র আমার বড় দিদির জন্য। আমি তো আমার নিজের মাকে কখনো চোখেও দেখিনি, কিন্তু আমার কাছে আমার বড় দিদিই হলো আমার মা। সঙ্গীতার কথা শুনে রিম্পা প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে সঙ্গীতাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগেই রিম্পার ফোনে হসপিটাল থেকে একটা ফোন আসে। সঙ্গীতা, এখনই আমাদের হসপিটালে যেতে হবে, খুব আর্জেন্ট, তাড়াতাড়ি চল। এই বলে রিম্পা এবং সঙ্গীতা তাড়াতাড়ি করে তাদের ড্রেস চেঞ্জ করে হসপিটালে চলে যায়। আসলে রিম্পা এবং সঙ্গীতা দুজনেই এমবিবিএস পড়তে এসেছিল, আর তারা হোস্টেলের একই রুমের রুমমেট হিসেবে থাকতো। এখন তাদের এমবিবিএস এর ফাইনাল সেমিস্টার চলছিল, সেই কারণে এখন তাদের প্রায় দিনই সরকারি হাসপাতালে ডিউটি পড়ে। আর আজকেও হসপিটাল থেকে ফোন আসায় তারা দুজনেই তাড়াতাড়ি করে হসপিটালে গিয়ে পৌঁছায়। সঙ্গীতা, তাড়াতাড়ি চল, দেখ না একজন মা এসেছে। ও বলছে ও কিছুতেই ওর গর্ভের সন্তানকে জন্ম দিতে চায় না। ওর সন্তান যাতে গর্ভেই মারা যায় সেই কারণে ও কিছু একটা খেয়ে ফেলেছে। ওর অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, প্লিজ তুই কিছু একটা কর। এই শুনে সঙ্গীতা সেই গর্ভবতী মহিলাকে অপারেশন থিয়েটারে নিয়ে ঢুকে পড়ে। রিম্পাও তার সঙ্গে অপারেশন থিয়েটারেই থাকে। 1 ঘন্টা পর সঙ্গীতা বহু কষ্ট করে সেই মহিলার ডেলিভারি করতে সক্ষম হয়। সেই মহিলা একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু নিজের বাচ্চা মেয়ের মুখ দেখে সে কিছুতেই খুশি হতে পারে না। সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে এই বাচ্চাটার কপাল আমার মতোই খারাপ, আমার সাথে এমন কিছু একটাই ঘটেছিল। এই যে তুমি দেখো তো, তুমি কত সুন্দর বাচ্চা মেয়ে জন্ম দিয়েছো, আর তুমি এই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলে কেন শুনি? আমি মেরে ফেলতে চাইনি ম্যাডাম, কোনো মাই ইচ্ছা করে নিজের মেয়েকে মেরে ফেলতে চাই না। আমার শ্বশুরবাড়ির পরিবার আমার মেয়েকে মেরে ফেলার অনেক চেষ্টা করেছে। আসলে ওরা আগে থেকেই জেনে নিয়েছিল যে আমি মেয়ে সন্তানের জন্ম দেব। আমার গর্ভে আমার মেয়েকে মেরে ফেলার জন্য ওরা নানান রকম চেষ্টা করেছে। এমনকি আমি শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতেও পালিয়েছিলাম, তবু আমি শেষ রক্ষা পাইনি। আমাকে জোর করে কিছু একটা খাইয়ে দিয়েছিল যাতে আমার মেয়ে আমার গর্ভেই মারা যায়। বুঝলাম, এই সমস্ত নিষ্ঠুর মানুষের জেল হওয়া দরকার। আচ্ছা, এখন তুমি কি করতে চাও? তোমার বাচ্চা মেয়ে তো পৃথিবীতে চলে এসেছে, এবার তোমার কি সিদ্ধান্ত? আমি আমার বাচ্চা মেয়েকে মানুষ করতে চাই ম্যাডাম, আর আমি চাই আমার মেয়ে আপনার মতোই একদিন বড় ডাক্তার হোক। তাহলে তো তোমাকে লড়াই করতে হবে, পুরো পৃথিবীর সঙ্গে তোমাকে লড়াই করতে হবে, তবেই তুমি তোমার মেয়েকে মানুষ করতে পারবে। ঠিক যেমনটা আমার মা আমার জন্য লড়াই করেছিল। আমার মায়ের জন্যই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আচ্ছা সঙ্গীতা, তুই তখন কিছু একটা বলছিলি, তোর বড় দিদি হলো তোর মা। তুই কি এখনো তোর বড় দিদির কথাই বলছিস? তোকে মানুষ করার জন্য তোর বড় দিদি কি এমন লড়াই করেছে শুনি, যে তুই তোর বড় দিদিকে মা বলে ডাকছিস? রিম্পার কথা শুনে সঙ্গীতার চোখে জল চলে আসে। সঙ্গীতা রিম্পাকে তার জীবনের দুঃখময় কাহিনী বলতে শুরু করে। আজ থেকে 30 বছর আগের কথা। সঙ্গীতার বাবা মদন এবং মা কমলার বিয়ে হয়। মদনের পরিবার পুরানো চিন্তাধারায় বিশ্বাসী ছিল। বিয়ের মাত্র 1 বছরের মধ্যেই কমলা একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। সেই মেয়ে সন্তানকে দেখে মদনের পরিবার অর্থাৎ মদনের বাবা মা এবং আত্মীয় স্বজন সকলেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারা কমলাকে আবার যত তাড়াতাড়ি সম্ভব গর্ভবতী হওয়ার পরামর্শ দেয়, যাতে কমলা দ্বিতীয়বার অন্তত ছেলে সন্তানের জন্ম দিতে পারে। বছর 1.5-2 মধ্যেই কমলা আরো একবার গর্ভবতী হয় এবং সে
আবার আর একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। এবার কমলার শ্বশুরবাড়ির পরিবার তার উপরে প্রচন্ড পরিমাণে রেগে যায়। দুবার মেয়ে সন্তানের জন্ম দিয়েছিস তুই, তৃতীয়বার যদি তোর মেয়ে হয়েছে, সেই মেয়েকে কিন্তু আমরা আর বাঁচিয়ে রাখবো না। তোর মেয়েকে আমরা মেরে ফেলবো, কারণ এত মেয়ের বোঝা মাথায় নিয়ে আমার ছেলে চলতে পারবে না। এই শুনে কমলা খুবই কান্নাকাটি করতে থাকে। কমলা শুধু উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে এবার যেন তার পুত্র সন্তানই হয়, কারণ সে কোনোভাবেই তার মেয়ে সন্তানের মৃত্যু দেখতে পারবে না। কিন্তু 2 বছরের মধ্যে কমলা আবার একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। কমলার 3য় নম্বর মেয়ে সন্তানটাই হলো সঙ্গীতা। বাচ্চা মেয়ে সঙ্গীতাকে মেরে ফেলার জন্য মদনের পরিবার উঠে পড়ে লাগে। এর ফলে কমলা খুবই কান্নাকাটি করতে থাকে। তখন কমলার বড় মেয়ে জয়িতার বয়স প্রায় 6 বছরের কাছাকাছি। জয়িতা তার মাকে কান্নাকাটি করতে দেখে বলে, মা, তুমি বোনকে আমার কাছে দাও। বোন যদি বাড়িতে থাকে তাহলে ঠাম্মি বোনকে মেরে ফেলবে। তুমি বোনকে আমার কাছে দিয়ে দাও, আমি বোনকে অনাথ আশ্রমে দিয়ে আসছি। ওখানে থাকলে আমার বোন বেঁচে যাবে, আর এটাই আমাদের জন্য অনেক। তুই ঠিক বলেছিস জয়িতা, তুই যা, তাড়াতাড়ি সঙ্গীতাকে নিয়ে পালিয়ে যা, আর কোনো ভালো অনাথ আশ্রমে সঙ্গীতাকে রেখে দিয়ে আসবি। এই শুনে জয়িতা তার ছোট বোন সঙ্গীতাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সে এক অনাথ আশ্রমে সঙ্গীতাকে রেখে বাড়িতে ফিরে আসে। জয়িতা বাড়িতে এসে দেখে পরিবারের সকলে মিলে কমলাকে প্রচন্ড পরিমাণে মারধর করছে। এই শয়তান মেয়ে, বল বল, তুই তোর মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? যদি না বলেছিস আমি তোকে মেরেই ফেলবো। যদি না বলেছিস আজকে আমি তোর প্রাণ নিয়ে নেব। কোথায় রেখেছিস তোর মেয়েটাকে বল। বললাম তো আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি আমি জানি না কিছু। তুই যতক্ষণ না সত্যি কথা বলবি ততক্ষণ তোর উপরে অত্যাচার চলবে। তোকে মারতে মারতে আজকে আমি মেরেই ফেলে দেব। এই বলে মোহনা দেবী তার বৌমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে থাকে। সে কমলাকে মারতে মারতে পুরোপুরি আধমরা করে দেয়। নিজের মায়ের এরকম অবস্থা দেখে জয়িতা চুপ করে থাকতে পারে না। জয়িতা তখনই একটা বুদ্ধি খাটায় যাতে সে তার মাকে রক্ষা করতে পারে। ঠাম্মি, মা সত্যিই জানে না বোন কোথায় আছে। আসলে আমি আমার ওই বোনকে নিয়ে গিয়ে নদীতে ফেলে এসেছি, কারণ ওই বাচ্চা মেয়েটাকে দেখে আমার খুব রাগ হচ্ছিল। মা কিছুতেই ছেলে সন্তানের জন্ম দিতে পারে না, আর মা তো ওই বাচ্চা মেয়েটাকে মারতে চাইছিল না। সেই কারণে আমি নিজেই লুকিয়ে লুকিয়ে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে গিয়ে নদীতে ফেলে এসেছি। আমি ঠিক করেছি তো বলো ঠাম্মি, আমি বেশ করেছি না? এই শুনে কমলা দেবী খুবই খুশি হয়। সে মনে করে জয়িতা হয়তো সত্যি কথাই বলছে। একদম খুব ভালো করেছিস, তুই একদম আমার মতো হয়েছিস। যাক, শেষ পর্যন্ত বাড়ি থেকে আপদ বিদায় হলো। আর এই যে এবার যদি তোর ছেলে সন্তান না হয় তাহলে তোকেও মেরে ফেলবো। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। সঙ্গীতা তার মায়ের এরকম অবস্থা দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। কমলার অবস্থা এতটাই খারাপ ছিল যে সেদিনের পর থেকে কমলা নিজের পায়ে আর উঠে দাঁড়াতে পারে না। শাশুড়ি মায়ের মারের আঘাত তাকে দিনরাত প্রচন্ড কষ্ট দেয়। এর ফলে মাত্র 10-15 দিনের মধ্যেই কমলা মারা যায়। মা মারা যাওয়ার পর জয়িতা এবং তার বোন দীপান্বিতা খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বড় হতে থাকে। তারা মেয়ে বলে সবসময় তাদেরকে অভাব এবং অবহেলা সহ্য করতে হয়। তারা যখন বড় হয়ে ওঠে তাদের দুজনকে বাড়ি থেকে বিদায় দেওয়ার জন্য তাড়াতাড়ি যে কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর জয়িতা নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। আমি এবার আমার মনের ইচ্ছে পূরণ করব। আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি অনাথ আশ্রম থেকে আমার বোনকে এবার নিজের বাড়িতে নিয়ে আসবো, কারণ আমার বোনকে আমি আর কোনো রকমের কষ্ট পেতে দেখতে পারবো না। এই বলে জয়িতা অনাথ আশ্রমে যায়। আসলে জয়িতা মা মারা যাওয়ার পর থেকেই মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে ওই অনাথ আশ্রমে নিজের ছোট বোনের সঙ্গে দেখা করতে যেত। সঙ্গীতা তার থেকে দূরে থাকলেও সে সবসময় সঙ্গীতাকে নিয়ে দুশ্চিন্তা করত। আর এখন যেহেতু জয়িতার আলাদা একটা সংসার হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় নিজের ছোট বোনকে অনাথ আশ্রম থেকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখবে। এই আশা নিয়ে জয়িতা সঙ্গীতাকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে আসে। কিন্তু এটা দেখে জয়িতার স্বামী রাকেশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি ভাবলে কি করে তোমার বোনকে আমরা বাড়িতে জায়গা দেব? কিছুতেই না, তোমার বোন এই বাড়িতে থাকবে না। আর তোমার যদি তোমার বোনকে নিয়ে এতই চিন্তা হয় তাহলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো, তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। এই শুনে জয়িতা এবার প্রতিবাদে গর্জে ওঠে। ঠিক আছে, আমি এবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা মেয়েদেরকে কি মনে করেছো? তোমাদের হাতের পুতুল? তোমরা যা বলবে তাই শুনতে হবে? মেয়েদের জীবনে বেঁচে থাকার কি কোনো অধিকার নেই? আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। আমি আমার বোনকে মানুষের মতো মানুষ করে দেখাবো।
তাতে যদি আমাকে পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করতে হয় আমি তাই করব। এই বলে জয়িতা তার শ্বশুরবাড়ি ছেড়ে এবং তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে একটা ভাড়া ঘর নিয়ে তার ছোট বোন সঙ্গীতাকে নিয়ে থাকতে শুরু করে। জয়িতা কোনো রকমে একটা কাজ জোগাড় করে। সে দিনরাত পরিশ্রম করে সঙ্গীতাকে লেখাপড়া শেখায়। প্রতিটা মুহূর্তে জয়িতা তার ছোট বোনকে একেবারে মায়ের মতো করে আগলে রাখে। সঙ্গীতা তার বড় দিদির মধ্যে নিজের মাকে দেখতে পায়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সঙ্গীতা MBBS পড়ার জন্য অন্য শহরে চলে যায়। সেখানে এসে সে বড় ডাক্তার হওয়ার জন্য মন দিয়ে পড়াশোনা করতে থাকে। তাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেলে জয়িতা তাদের কলেজে প্রথম স্থান অধিকার করে আর তাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করা হয়। গোল্ড মেডেল পাওয়ার পর সঙ্গীতাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার মায়ের জন্য। আমার মা যদি আমার পাশে না থাকতো, আমার মা যদি আমাকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য পুরো দুনিয়ার সঙ্গে লড়াই না করতো, তাহলে আজকে আমি এখানে কখনোই থাকতে পারতাম না। তাই এই গোল্ড মেডেলের অধিকারী আমি নই, শুধুমাত্র আমার মা। আমি আমার মাকে স্টেজে ডাকতে চাই। দিদি, তুমি স্টেজে এসো প্লিজ। সঙ্গীতার কথা শুনে সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়। দর্শকবৃন্দ আরো বেশি অবাক হয় যখন তারা সঙ্গীতার দিদি জয়িতাকে দেখে। কারণ জয়িতাকে দেখে খুব ভালো মতোই বোঝা যায় সে কোন রকম ভাবে সঙ্গীতার মা হতে পারে না। কারণ জয়িতা মাত্র সঙ্গীতা থেকে 6 বছরের বড় ছিল। জয়িতা স্টেজের উপর উঠে এলে সঙ্গীতা নিজের গলার গোল্ড মেডেল খুলে জয়িতার গলায় পরিয়ে দেয়। এই দেখে সকল দর্শকবৃন্দ জোরে জোরে হাততালি দিতে থাকে। দর্শকবৃন্দকে উদ্দেশ্য করে সঙ্গীতা তার জীবনের কথা সকলকে বলে। জয়িতা এবং সঙ্গীতার জীবনের লড়াইয়ের কথা শুনে সকলে জোরে জোরে হাততালি দিতে শুরু করে। অর্পিতা তার স্বামী সুজয়, শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং একমাত্র ননদ প্রিয়ার সঙ্গে একটি শহরে বাস করে। অর্পিতার শ্বশুরবাড়ির সবাই তাকে খুবই ভালোবাসে। অর্পিতার অসুবিধা হয় এমন কোনো কাজই তারা কেউ করে না। তারা সবাই অর্পিতার সমস্ত কথা শুনেই চলে। একমাত্র অর্পিতার ননদ প্রিয়া তাকে একেবারেই পছন্দ করতে পারত না। অর্পিতা চাইলেও প্রিয়া তার সঙ্গে বসে গল্প করে না। অর্পিতা তাকে ঘুরতে নিয়ে যাবে বললেও প্রিয়া যেতে চায় না। এদিকে প্রিয়া তার বন্ধু বান্ধবীদের সঙ্গে প্রত্যেক দিনই নানান রকমের হই হুল্লোড় গল্প গুজব করে। অর্পিতা তাদের মাঝে আসতে চাইলেও প্রিয়া কিছুতেই তাকে অনুমতি দেয় না। এমনই একদিন, আজকেও তোমার বান্ধবীরা বাড়িতে এসেছে, আজকেও নিশ্চয়ই তোমরা সবাই মিলে পার্টি করবে। আমিও আসবো তোমাদের সঙ্গে। এতদিনে তো তোমার বান্ধবীরা সবাই আমাকে চিনে গেছে। এখন আমি তোমাদের সঙ্গে পার্টি করলেও তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না। কারোর অসুবিধা হোক বা না হোক, আমার অসুবিধা হবে। আমি আমার বন্ধুদের সাথে পার্টি করব। সেখানে তুমি কেন আসবে? আমার বাড়ির লোকেদেরকে তো নিজের কথায় ওঠাও বসাও। এখন কি আমার বান্ধবীদের সঙ্গেও সেই কাজটাই করবে বলে ঠিক করেছো? অর্পিতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। প্রিয়া অর্পিতার সঙ্গে এমন ব্যবহার করছে দেখে প্রিয়ার বন্ধু লীনা প্রিয়াকে বোঝানোর চেষ্টা করে। তুই বৌদির সাথে এমন ভাবে কেন কথা বলছিস প্রিয়া? বৌদি প্রত্যেকদিন আমাদের জন্য কত টেস্টি টেস্টি খাবার বানিয়ে দেয়। যখন কলেজে থাকিস বৌদি তো তোর ঘর পরিষ্কার করে দেয়। বৌদি যদি আমাদের সাথে একদিন একটু পার্টি করতে চায় তাহলে করুক না। ঠিক এই কারণেই আমার বৌদিকে আমার পছন্দ নয়। যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে সবাই শুধু ওর কথাই শোনে। আমাকে তো আগের মতো করে আর কেউ ভালোই বাসে না। শুধু একটু তোদের সাথে সময় কাটাতে পারি এই যা। ও এখন সেটাও আমার থেকে কেড়ে নিতে চাইছে। মোটেই এমন কিছু নয় প্রিয়া। তোর বৌদি এই বাড়ির নতুন বউ। ও তো নিজের বাবা মাকে ছেড়ে তোদের সাথে থাকতে এসেছে। এখন তো তোর বাড়ির লোক ওর সাথে এমন ব্যবহার করবেই। ওকে সবার থেকে বেশি বেশি ভালো না বাসলে ও তো এখানে মানিয়ে নিতে পারবে না। তুই বেশি পাকা পাকা কথা বলিস না তো। যার সাথে যা হয় সেই বুঝতে পারে। তোর বাড়িতে যদি এভাবেই তোর বৌদির সাথে সবাই ভালো ব্যবহার করে আর তোকে যদি অবহেলা করা হতো তাহলে তখন তুই আমার মতোই বলতিস। লীনা প্রিয়াকে অনেক করে বোঝাতে থাকে, কিন্তু প্রিয়া তার কোনো কথাই শুনতে রাজি হয় না। কিছুক্ষণের মধ্যেই প্রিয়ার আরেক বান্ধবী মধু তাদের বাড়িতে চলে আসে। প্রিয়া এবং লীনা কোন বিষয়ে কথা বলছে মধু জানতে চাইলে প্রিয়া তাকে সমস্ত কিছু বলে দেয়। প্রিয়া তো ঠিক কথাই বলেছে। ও এই বাড়ির মেয়ে। এই বাড়িতে সমস্ত জিনিসের ওপর সব থেকে বেশি এর অধিকার আছে। আমিও লক্ষ্য করেছি প্রিয়ার বৌদি এই বাড়িতে আসার পর থেকে প্রিয়া কেমন যেন সবার কাছে পর হয়ে গেছে। তুই একমাত্র আমার কথাটা বুঝিস, জানিস তো। ওকে আমি কখন থেকে এটাই বলার চেষ্টা করছি, ও তো আমার কোনো কথাই শুনতেই চাইছে না।
লিনা আস্তে আস্তে আমার বাড়ির লোকেদের মতো হয়ে যাচ্ছে। এই কথা কেন বলছিস প্রিয়া? শুধু বৌদি আমাদের সাথে একটু মজা করতে চেয়েছিল। ও তো নিজের বন্ধুদের মিস করে, তাই না? আর আমি তোকে বলেছিলাম ওকে আমাদের সাথে পার্টি করতে দিতে, তাতেই তোর এত সমস্যা হয়ে গেল। আচ্ছা এসব বাদ দে, চল আমাদের পার্টি শুরু করা যাক। তোর বৌদিকে বল খাবার দাবার নিয়ে আসতে। আজকে কি বানাতে বলেছিস? এভাবেই তারা সবাই নানান রকমের আলোচনা করতে থাকে। কিছুক্ষণ পরে প্রিয়া তার বৌদিকে তার বান্ধবীদের জন্য খাবার নিয়ে আসতে বলে। অর্পিতা সেখানে খাবার নিয়ে আসে। আগে শুধুমাত্র প্রিয়া অর্পিতার সঙ্গে খারাপ ব্যবহার করত, কিন্তু এখন তার দেখা দেখি মধু ও অর্পিতার সাথে অকারণে খারাপ ব্যবহার করে। অর্পিতার বলা ভালো কথাকেও তারা খারাপ প্রমাণ করার চেষ্টা করে। আজকে ঘরে অনেক কাজ ছিল বুঝলে, বেশি কিছু রান্না করতে পারিনি। এই 3-4 রকমের পকোড়া বানিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস বানিয়ে রেখেছি। তোমরা বসো, আমি কোল্ড ড্রিঙ্কসটা এনে দিচ্ছি। এই পকোড়াগুলো খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাবো? একেই এই তেলে ভাজা পকোড়াগুলোতে এত ক্যালোরি থাকে, তার উপরে কোল্ড ড্রিঙ্কস। তুমি কি চাইছো বলো তো? আমিও তোমার মতো মোটা আর দেখতে বাজে হয়ে যাই? কিভাবে কথা বলছিস মধু? তুই ভুলে যাস না এটা তোর বাড়ি নয়। আর বৌদি কোথায় মোটা বলতো? কত সুন্দর ছিপছিপে চেহারা। ভুলভাল কথা না বলে বৌদি যেগুলো কষ্ট করে বানিয়ে দিয়েছে সেগুলো খা। চুপ করলি না? তোকে সব জায়গায় গিয়ে এত ভালো মানুষই করতে হবে না। নিজেকে তুই কি মনে করিস? তুই খা এসব আনহেলদি খাবার, আমি তো মুখেই তুলতে পারবো না। এভাবেই লীনা আর মধুকে একে অপরের সঙ্গে ঝগড়া করতে দেখে অর্পিতার খুবই খারাপ লাগে। তোমরা আমার জন্য ঝগড়া করো না প্লিজ। তোমাদের যদি কোল্ড ড্রিঙ্কস খেতে অসুবিধা থাকে তাহলে তোমরা আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি নিজের হাতে তৈরি করে জুস বানিয়ে এনে দিচ্ছি। তাই যাও, আমার প্রিয় বান্ধবীটাকে মানসিক অত্যাচার করে করে তো ওর জুস বের করে দিচ্ছ। জুস বানানোর অভিজ্ঞতাটা তোমার ভালোই আছে। তোমরা এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? আমি তো তোমাদের থেকে কিচ্ছু চাইনি। আমি তো শুধু তোমাদের বন্ধু হতে চেয়েছি, একসাথে তোমাদের সঙ্গে বসে পার্টি করতে চেয়েছি। শুধুমাত্র এই কারণে তোমাদের এত সমস্যা হচ্ছে? এটা কে রে? এত ঘ্যান ঘ্যানানি একটা মেয়ে তোরা পেলি কোত্থেকে? তোকে অনেকবার করে বলেছিলাম প্রিয়া, তোর দাদার জন্য আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আয়। তুই তো শুনলি না আমার কথা। তোর দাদার মতো হ্যান্ডসাম একজনের জন্য আমার মতো বউই ঠিক ছিল। এরকম নাকে কান্না করা মেয়ে মোটেই তোর দাদার সাথে মানায় না। মধুর কথা শুনে অর্পিতা তার চোখের জল ধরে রাখতে পারে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অর্পিতাকে কাঁদতে দেখে নীলার কষ্ট হলেও মধু আর প্রিয়া দুজনেই অর্পিতাকে নিয়ে নানান রকমের হাসি ঠাট্টা করতে থাকে। এভাবেই বেশ অনেকগুলো দিন কাটে। প্রিয়ার বান্ধবীরা প্রত্যেকদিন তার বাড়িতে আসে আর সুযোগ পেলে অর্পিতাকে নানান রকম ভাবে অপমান করে। অর্পিতা মাঝে মাঝে ভাবে সমস্ত কথা তার স্বামী বা শাশুড়ি মাকে জানিয়ে দেবে, কিন্তু তবুও সে কাউকে কিছু বলে না। একদিন মধু এবং লীনা দুজনেই প্রিয়ার বাড়িতে ঘুরতে আসে। কেমন আছো বৌদি? তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। শরীর ঠিক আছে তো তোমার? এরকম ঘেমে গেছো কেন তুমি? একটু পাখার তলায় বসো তো। আসলে প্রিয়া আমাকে এক্ষুনি ফোন করে বলল যে তোমরা আসবে, তাই আমি তোমাদের জন্য কিছু খাবার বানাতে রান্নাঘরে ছুটে গিয়েছিলাম, যাতে তোমরা আসলে তোমাদের হাতে খাবারটা তুলে দিতে পারি। ওই জন্যই ঘেমে গেছি। তোমরা একটু বসো, আমি এক্ষুনি খাবারটা নিয়ে আসছি। এমন নাটক করে কথা বলো না, মনে হয় যেন কি মন্দা মিঠাই বিরিয়ানি পোলাও বানিয়েছো। সেই তো আনবে ইনস্ট্যান্ট নুডলস আর না হলে পকোড়া। তোমাকে এতবার করে প্রিয়া বলে, তাও তো তোমার শিক্ষা হয় না। না না, আমি আজকে ওসব বানাইনি। আমি আজকে তোমাদের সবার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি। আসলে আজকে তো তোমার জন্মদিন, তাই সন্ধ্যাবেলা আমরা সবাই ডিনার করতে যাব। প্রিয়া বলল ও যাবে না, ও বাচ্চা মানুষ বাড়িতে বসে থাকবে, তাই ওর জন্য একটু ভালো মন্দ কিছু বানিয়ে রেখে যাচ্ছি, এই আর কি। প্রিয়া যাবে না নাকি তুমি প্রিয়াকে যেতে না করে দিয়েছো? তোমার মতো মেয়েদের পক্ষে সবকিছুই সম্ভব। কিভাবে আমার হাতের কাছ থেকে প্রিয়ার দাদার সম্বন্ধটা ছিনিয়ে নিয়ে গেলে তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না? জন্মদিনে আমাদের খাওয়াচ্ছ বলে ভেবো না যে আমরা তোমাকে কোনো উপহার দেব। যাও, এবার যা বানিয়েছো তাড়াতাড়ি নিয়ে এসো, আর পারলে প্রিয়াকে একটু ডেকে দাও। এত অভদ্র হয়ে যাচ্ছিস যে আমার তোর সঙ্গে কথা বলতেও ইচ্ছা করছে না। তোরা একদিন ঠিক নিজেদের ভুল বুঝতে পারবি, আর আফসোস করার মতো জায়গা থাকবে না তোদের। সব বিষয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। থাক না লীনা, নতুন একজন বাইরের লোকের জন্য নিজের বান্ধবীদের সাথে ঝগড়া করতে হবে না। আর আমার জন্মদিনে আমার বাড়িতে এসে আমার জন্য ঝগড়া করলেও আমার খারাপ লাগবে। এটা তোমার বাড়ি কতদিন থাকে সেটা আমিও দেখব। তুমি আমাকে কষ্ট দিতে পারো, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারো, কিন্তু আমি কিছুতেই আমার বান্ধবীর ভবিষ্যৎ তোমাকে নষ্ট করতে দেব না। এই কথাটা তুমি কান খুলে শুনে নাও। অর্পিতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়।
দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। প্রিয়ার বাড়িতে তার বান্ধবীদের আসা যেন আগের থেকে অনেক বেশি বেড়ে যায়, তার সাথে অর্পিতাকে করা অপমানও যেন বাড়তে থাকে। এমনই একদিন মধু অর্পিতার সঙ্গে খারাপ ব্যবহার করছে দেখে অর্পিতার স্বামী সুজয় প্রচন্ড রেগে যায়। তোমরা প্রত্যেকদিন আমাদের বাড়িতে কেন আসো একটু বলবে? এটা বাড়ি নাকি ক্লাব ঘর নাকি হোটেল রেস্টুরেন্ট কোনো, যে এখানে প্রত্যেকদিন এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে খেয়ে দিয়ে ফিরে যাওয়া যায়? বাইরে কোথাও গেলে তো টাকা লাগবে, ফ্রি এর খাবার আরাম করে খেতে আমাদের বাড়িতে আসা হয়, তাই না? ওরা আমার বন্ধু হয় দাদা, তুই ওদের সাথে কিভাবে কথা বলছিস? তুই ওদের সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। ছি দাদা ছি, আমি তোর থেকে এটা আশা করতে পারিনি। দিনের পর দিন আমার স্ত্রীকে অপমান করবি, তোর বন্ধুরা আমার স্ত্রীকে অপমান করবে, আর আমি তোর বন্ধুদের কিছু বললেই আমি খারাপ? তোর লজ্জা করে না নিজের বান্ধবীদের বাড়িতে নিয়ে এসে তাদেরকে দিয়ে নিজের বৌদিকে অপমান করাতে? এইসব শিক্ষা পাওয়ার জন্যই কি রোজ রোজ কলেজে যাস? দাদা তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা। বধূ ঠিকই বলতো, ওর সাথে যদি তোর বিয়ে হতো আজকে এভাবে আমাকে অপমানিত হতে হতো না। তোর কপাল হাজার গুণে ভালো যে তোর অর্পিতার মতো এমন বৌদি হয়েছে। মধুর মতো মেয়ে যদি তোর বৌদি হতো না, তাহলে তোর জীবনটা একেবারে ঝালাফালা হয়ে যেত। ও যে কতটা খারাপ সেটা চোখ মুখ দেখলেই বোঝা যায়। তোর মনে হয় আমি ওই রকম মেয়েকে বিয়ে করতাম? এইভাবে একটা মেয়েকে অপমান করো না সুজয়। যতই হোক ও তোমার বোনের বান্ধবী, আর আমাদের বাড়িতে যখন এসেছে ও আমাদের আত্মীয়। আত্মীয়দের সাথে এভাবে কেউ ব্যবহার করে বলো? তুমি ঘরে যাও। তুমি নিজে সুজয়দাকে দিয়ে আমাদেরকে অপমান করালে, আর এখন নিজে ভালো সাজবে বলে অন্য কথা বলছো। আজ আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু এই অপমানের বদলা আমি নেবই, মনে রেখো। এই বলে মধু সেখান থেকে চলে যায়। লীনাও সবার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। প্রিয়া তার দাদা বৌদির ব্যবহারে এতটাই রেগে যায় যে সেও আর কিছু না বলে নিজের ঘরের দিকে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। সবকিছু স্বাভাবিক হয়েছে মনে হলেও মধুর মাথা থেকে সেই দিনের অপমানের কথা যেতে চায় না। সেই দিনের পর থেকে নতুন নতুন সে প্ল্যান বানাতে থাকে অর্পিতাকে বিপদে ফেলার জন্য। কোনো উপায় না পেয়ে মধু অর্পিতার গাড়ির ব্রেকটা নষ্ট করে দেওয়ার কথা ভাবে। সে সুযোগ বুঝে একদিন প্রিয়াদের বাড়িতে চলে আসে। সেখানে এসে খুব সাবধানতার সঙ্গে সে অর্পিতার গাড়ির ব্রেকটা নষ্ট করে দেয়। তারপরেও মধু সেখান থেকে চলে যায় না। সে লুকিয়ে থাকে অর্পিতা আদৌ গাড়িতে ঢুকছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িটাতে প্রিয়া উঠে বসে। প্রিয়া গাড়িতে বসতেই মধু সঙ্গে সঙ্গে সেখানে ছুটে চলে আসে। এই নাকি তোরা এত বড় লোক, তোদের এত গাড়ি আছে? তুই শেষমেশ তোর বৌদির গাড়ি করে বাইরে বেরোচ্ছিস? তোর যে নিজের কোনো গাড়ি নেই সেটা তো আগে জানতাম না। তুই এতদিন পরে আমাদের বাড়িতে এসেছিস আমাকে অপমান করবি বলে? তুই তো আগে এরকম ছিলিস না মধু। শর্ত, আমাকে যেতে দে। তুই যেতে চাইলে আমার সঙ্গে চল। আমি যাব না, আর তোকেও যেতে হবে না। তুই গাড়ি থেকে এক্ষুনি নাম। প্রিয়া গাড়ি থেকে নেমে আয়। কেন অযথা জেদ করছিস? প্রিয়া মধুর এই অকারণ জেদ কিছুতেই বুঝে উঠতে পারে না। সে গাড়ি থেকে নেমেও আসে না। অনেকক্ষণ থেকে প্রিয়া এবং মধুর কথাবার্তার আওয়াজ পেয়ে সুজয় ও অর্পিতা সেখানে চলে আসে। তুমি ওকে কেন গাড়িতে উঠতে দিচ্ছ না মধু? আমার গাড়ি বলে? আমার গাড়িতে চললে কি তোমার বন্ধুর সম্মানহানি হবে বলো? সম্মানহানি হবে না, তবে প্রাণহানি হবে। তোমাকে শাস্তি দেব বলে আমি তোমার গাড়ির ব্রেকটা নষ্ট করে দিয়েছি, কিন্তু উপরওয়ালার কি লীলা দেখো। আজকে সেই গাড়িতে প্রিয়াকেই বসতে হলো। ওকে কখন থেকে নামতে বলছি, ও আমার কথা শুনছেই না। মধুর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মধু অনেকবার করে সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু সুজয় নাছোড়বান্দা ছেলে। সে জানায় যে সে মধুকে পুলিশে দেবে, কিন্তু অর্পিতা সুজয়কে আটকিয়ে বলে, তুমি যদি আমার ননদের বান্ধবী না হতে তাহলে সত্যি আমরা তোমাকে পুলিশে দিতাম। আমার ননদ আমার কাছে খুব মূল্যবান, আর আমি এটাও জানি ও তোমাকে কতটা ভালোবাসে। তাই আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার ননদের প্রাণ বাঁচিয়েছো, সেই জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। এবার তুমি আসতে পারো, আর কোনোদিনও যেন তোমাকে আমাদের বাড়ির ধারে কাছে না দেখি। মধু লজ্জায় মাথা নত করে সেখান থেকে চলে যায়। তারপর থেকে সে আর কখনো ফিরে আসেনি। প্রিয়াও রাগ করে আর কখনো মধুর সঙ্গে কথা বলে না। এই ঘটনার পর প্রিয়া বুঝতে পারে তার বৌদি তাকে কতটা ভালোবাসে। তাই সে আর অর্পিতার জন্য নিজের মনে কোনো রকমের রাগ পুষে রাখে না। তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে।